আমাদের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলার চাইতে আমরা খালি বলি এ থাকলে ও থাকলে ও থাকলে আমরা জিততাম। এটা সাইফের কৃতিত্বের জায়গা যে সাইফ ওপেনিংটা ভালো খেলে ফেলেছেন, বাংলাদেশের এই বোলিং অ্যাটাকটা ফাইনাল খেলতে পারবে না, এবং সেটার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এই ধরনের ব্যাটিং। গত এক বছরে শেখ মেহেদী হাসানই অর্ধেকের বেশি ম্যাচ বাংলাদেশকে বোলিং করে জিতিয়েছেন, কিন্তু এই শেখ মেহেদী হাসানকে আপনি পাবলিকের গালি খাওয়াচ্ছেন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ ক্রিকেটকে সবাইকে স্বাগতম। এশিয়া কাপে বাংলাদেশের বিদায়, পরবর্তী টুর্নামেন্ট বিশ্বকাপ, এখন থেকেই সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কালকে রাত থেকে স্কোয়াডে একে রাখা উচিত না, এই দলটা থেকে কয়েকজনকে বাদ দেওয়া উচিত, আপনি কি মনে করেন? দেখেন, আমি সবসময় যে বিষয়টা বিশ্বাস করি, ধরেন ভারতের এই দলটাতে শ্রেয়াস আয়ার নাই, তাকে নেওয়া হয় নাই। এখন ইন্ডিয়া যদি হারে পাকিস্তানের সঙ্গে, বা ইন্ডিয়া যদি এশিয়া কাপ জিততে না পারে, তারা কি এই অজুহাত দেবে যে শ্রেয়াস আয়ার নাই দেখে আমরা জিতে নাই? সেটা তো না। তাকে যিনি রিপ্লেস করেছেন তিনিও আন্তর্জাতিক মানের ক্রিকেটার, তাকে পারফর্ম করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমাদের দেশে হয় কি, মূল ব্যর্থতাটা বা মূল প্রবলেমটা আমরা সবসময় এড়িয়ে যাই। আমরা সবসময় এ নাই কেন, ও নাই কেন, এ আছে কেন, ও আছে কেন, ও নাই কেন, টিমে এরে নিলে হয়তো, ওরে নিলে হয়তো, এসব নিয়ে চিন্তা করি। কিন্তু ভাই, যে 15 জন খেলছেন প্রত্যেকেই ইন্টারন্যাশনাল ক্রিকেটার, প্রত্যেকেরই নৈতিক দায়িত্বের জায়গা হচ্ছে যখন যিনি সুযোগ পাবেন তিনি পারফর্ম করবেন। আমরা সব সময় প্রত্যেকটা ম্যাচ জয়ের পর বা হারের পর, বা প্রত্যেকটা ম্যাচ হারের পর আমরা বলি এ থাকলে জিততাম, ও থাকলে জিততাম, কেউ থাকলেই জিততাম না। জিতলে যারা খেলতেছে তারা থাকলেই জিততাম। প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায়, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, মানে 15 জন তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার, এক একদিন এক একজন খেলবেন। এই মানের ক্রিকেট যদি খেলেন তাইলে এ থাকলে জিততো, ও থাকলে জিততো, কথাটা ভুল কথা আসলে। মানে দিন শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট যারাই খেলতে আসেন না কেন, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের ক্রিকেট তো খেলতে হবে। সেই নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের ব্যাটিংটা তো আমরা আসলে দেখতে পাইনি। দিস ইজ দ্য মোস্ট ম্যাটার অফ সরো। এখন আপনি যে বলতে পারেন যে কালকে হয়তো বা ও থাকলে জিততাম, ও থাকলে জিততাম, কেন তাইলে যাকে নিয়েছি তাকে থাকলে জিতবো না? তিনি কি ইন্টারন্যাশনাল ক্রিকেটার না? তিনি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার। মানে খুব সিম্পল, ধরেন অনেকে এখন বলবে, মানে আমি তো তানজিদ তামিমকে সবচেয়ে বেশি খেলাতে চাই, তাই না? আমার দুর্নাম আছে সমাজে এটার ব্যাপারে। আমি বলছি, ধরেন এখন অনেকে বলছে তানজিদ তামিম থাকলে হয়তো বা জিততাম, রাইট? আমার কথা হচ্ছে, ধরেন তানজিদ তামিম নাই, তার জায়গায় যিনি এসেছেন, ধরেন মিডল অর্ডার শক্তি বাড়ানোর জন্য সোহানকে নেওয়া হয়েছে, মেহেদিকে ব্যাটিংয়ে প্রমোট করা হয়েছে, তাদের তো পারফর্ম করতে হবে। মানে এই অজুহাত দিলে তো আমি ইন্ডিয়া টিমের এক্সাম্পলটাই দিলাম, যে ধরেন শ্রেয়াস আয়ার নাই, এখন তাইলে কি ইন্ডিয়া হেরে টেরে তারপর বলবে যে শ্রেয়াস আয়ার নাই তাই আমরা জিততে পারিনি, সঞ্জু স্যামসন কি পারফর্ম করার দায়িত্ব না? সঞ্জু স্যামসন যদি চিন্তা করতো, আরে শ্রেয়াস আয়ার তো নাই, আমার পারফর্ম করলেই কি না করলেই কি, সেটা কি হয়? সেটা তো হয় না। সো প্রবলেমটা এই জায়গাটা, আমরা অলওয়েজ আমাদের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলার চাইতে আমরা খালি বলি এ থাকলে ও থাকলে ও থাকলে আমরা জিততাম। বিষয়টা আসলে সেরকম না। ইন্টারন্যাশনাল ক্রিকেটার সবাইকেই পারফর্ম করতে হবে। বিশ্বকাপের আসলে দল নিয়ে এখনই চিন্তাভাবনা করা উচিত। প্ল্যান করলে এই 15 জন ক্রিকেটারকে রোলিং করা উচিত, নাকি আসলে এলোমেলো করা, কিংবা তাদের জায়গায় অনেক নাম আসতেছে সেগুলো, আসলে আপনি এর পক্ষে কি বলবেন? দেখেন, এখানে মূল বিষয় হচ্ছে পরিসংখ্যান এবং পারফরম্যান্স, রাইট? প্রত্যেকটা পজিশনের জন্য অন্তত 2টা করে বিকল্প থাকা উচিত, এটা আমার কাছে মনে হয়। আমরা সবসময় বিকল্প চিন্তা করি ওপেনিং স্লটটা, বিকল্প চিন্তা করি আমরা ওই 6-7 নম্বর স্লটটা, মিডল অর্ডারে আমাদের বিকল্প নিয়ে আমরা চিন্তা করি না। এই যে এখন এনসিএল টি20 চলছে, আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহর বাস্তে একই পজিশনের 4-5 জন প্লেয়ারকে পাইপলাইনে না রেখে পজিশন ওয়াইজ চিন্তা করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখেন বাংলাদেশ টিমে স্টেবল কোনো 4-5 নাম্বারের ব্যাটসম্যান কিন্তু নাই। সাইফকে আমরা প্রমোট করেছিলাম কেন? সাইফকে আমরা প্রমোট করেছিলাম ফর নাম্বার 4, নাম্বার 5, ওই পজিশনের জন্যই। এখন সাইফ সারপ্রাইজিংলি ওপেনিংয়ে ভালো খেলে ফেলেছেন, এটা সাইফের কৃতিত্বের জায়গা। এটা সাইফের কৃতিত্বের জায়গা যে সাইফ ওপেনিংটা ভালো খেলে ফেলেছেন। এখন ব্যাপার হচ্ছে যে, আমি যদি আপনাকে চট করে জিজ্ঞেস করি যে বলেন তো, গত বিপিএলে এই 4 এবং 5 নাম্বার পজিশনে দেশীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো কে কে করেছেন, কাদের স্ট্রাইক রেট খুব ভালো, কাদের গড় খুব ভালো? আই এম প্রিটি মাচ শিওর বাংলাদেশের 90% মানুষ সেটা বলতে পারবে না। ইভেন সিলেক্টরও কতটুকু পরিসংখ্যান ঘাটেন জানেন আমি জানি না, হয়তো বা ঘাটেন, বাট কার্যক্ষেত্রে তো আসলে সেই জিনিসটা আমরা দেখি না। গত বিপিএলে 4-5 নম্বরে দেশীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচাইতে ভালো করেছেন সাব্বির রহমান, ইয়াসির রাব্বি এবং সাইফ হাসান। সাব্বির, ইয়াসির এবং সাইফ হাসান, এর মধ্যে সাইফ হাসানই একমাত্র সিস্টেমে ছিলেন। একমাত্র সাইফই, আমি বলছি না যে ন্যাশনাল টিমে নিয়ে নেন, কিন্তু যে সিস্টেমটা, প্রসিডিউরটা সেখানে ছিলেন। এখন বাদবাকি প্লেয়ারদের জন্য সেই জায়গাটা আসলে কেন নয়? আপনি এমার্জিং টিম, আমি যদি চিন্তা করি যে এমার্জিং টিম যেটা খেলা হয়, গত 1-1.5 বছর ধরে এমার্জিং টিমের ওপেনার হিসেবে শুধুমাত্র একজনের উপরই ইনভেস্ট করা হচ্ছে, সেটা হচ্ছে জিসান আলম। দিস ইজ গুড, তার উপর ইনভেস্ট করা হচ্ছে, কিন্তু
তার সঙ্গে সঙ্গে আরও 2-3 জনকে লাগবে না যাদের উপর আপনি ইনভেস্ট করবেন? হাবিবুর রহমান সোহান আজকে 94 করলেন এনসিএলে। সোহানকে কোনো জায়গাতে কোনো ট্যুরে কি পাঠানো হচ্ছে জিসানের সাথে বিকল্প হিসাবে? কোনো জায়গায় কি পাঠানো হচ্ছে? পাঠানো তো হচ্ছে না। আরেকটা ধরেন জিসান, সোহান, আরেকটা নাম আপনি বলতে পারবেন যে নামটাকে আপনি আসলে প্রমোট করতে চান বা যে নামটার উপরে ইনভেস্ট করতে চান। আমাদের প্রবলেমের জায়গাটাই হচ্ছে ন্যাশনাল টিম তো 15 জনের স্কোয়াড, সেটা দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু যে নিচের দিকে প্রত্যেকটা পজিশনের জন্য 2-3 জন করে বিকল্প রেডি রাখা, এই প্রসিডিউরটা আসলে আমরা কতটুকু করতে পারছি? আমি একটা জিসানের এক্সাম্পল দিলাম যে গেল 1-1.5 বছর ধরে শুধুমাত্র জিসানের উপরে ইনভেস্টটা করা হচ্ছে, কিন্তু জিসানের সঙ্গেও তো আরও 2 জনকে রেডি করতে হবে। জিসানের সঙ্গেও তো আরও 2 জনকে, জিসানের অল্টারনেটিভ হিসাবেও তো ট্যুরে 1-2 জনকে রাখতে হবে। সেইটা আসলে কতটুকু হচ্ছে আই ডোন্ট নো। ওভারঅল এবার এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্সটা কীভাবে মূল্যায়ন করবেন? কোথায় ঘাটতি ছিল, কোথায় আরও ভালো করা যেত? আমি বলবো বাংলাদেশের বোলিং ইউনিট ফাইনাল খেলাটা ডিজার্ভ করে। পাকিস্তানের ব্যাটিংও ভালো না, পাকিস্তানের বোলিংও ভালো না, কিন্তু পাকিস্তানের যে যতটুকু বাজে বোলিং তার চাইতে বাজে ব্যাটিংটা বাংলাদেশ করে পাকিস্তানকে ফাইনালে উঠিয়েছে। কিন্তু বাংলাদেশের বোলিং ইউনিট রিয়েলি ফাইনাল খেলাটা ডিজার্ভ করে, এবং ইন্ডিয়ার ব্যাটিংকে চ্যালেঞ্জ দেওয়ার মতো বাংলাদেশের বোলিংটাই ছিল। বাংলাদেশের ব্যাটিং যাচ্ছে তাই করেছে, কিন্তু ইন্ডিয়ার ব্যাটিংকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য বাংলাদেশের বোলিং অ্যাটাকটাই সোফার দ্য বেস্ট বোলিং অ্যাটাক অফ দিস এশিয়া কাপ ছিল। এবং খুব খুব দুর্ভাগ্যজনক বাংলাদেশের এই বোলিং অ্যাটাকটা ফাইনাল খেলতে পারবে না, এবং সেটার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এই ধরনের ব্যাটিং। এবং আপনি যদি আমাকে বলেন যে মানে বাংলাদেশের স্ট্রেংথ ছিল বাংলাদেশের বোলিং, বাংলাদেশের উইকনেসের মধ্যে ব্যাটিং তো একটা ধরেন যাচ্ছে তাই ব্যাটিংয়ে হয়েছে লাস্টের দিন, কিন্তু আমি ওভারঅল মানে থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুব খারাপ বলবো ফিল্ডিং। থ্রু আউট দ্য টুর্নামেন্ট আপনি আফগানিস্তানের সঙ্গে ম্যাচে আফগানিস্তান 8-2 নিয়েছে, সর্বমোট 9টা ক্যাচে এশিয়া কাপে বাংলাদেশ ড্রপ করেছে, আরও বেশিও হতে পারে। আমি লাস্ট যে হিসাবটা দেখলাম সেখানে 9টা ক্যাচ সর্বমোট বাংলাদেশ ড্রপ করেছে। আমরা রিং অফ ফায়ারের কথা বলি যে ওই ফ্লাড লাইটের আলো, কিন্তু লাস্টের দিন যে 2টা ক্যাচ, একটা শাহিন শাহ আফ্রিদের, একটা নওয়াজের, 2টার একটাও কিন্তু হাই ক্যাচ ছিল না, সবগুলো ফ্ল্যাট ক্যাচ ছিল। সো এখানে ফ্লাড লাইটের দোষ দিয়েও আসলে লাভ নাই, ফিল্ডিং তো খুব খারাপ হয়েছেও। সো আমি বলবো যে এটা আর ব্যাটিং নিয়ে তো আসলে কিছু বলার নাই। ওইটা আপনি ধরেন মাঠের বাইরে থেকে আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি অপোনেন্ট টিমের ব্যাটসম্যানের কী কী দুর্বলতা আছে, সেই অনুযায়ী গেম প্ল্যান কী হতে পারে, বোলিং প্ল্যান কী হতে পারে, সেটা আমি আপনাকে হয়তো বা বলতে পারি। সেটা হয়তো বা কোনো দিন 60% মিলবে, কোনো দিন 98% মিলবে, কোনো দিন 100% মিলবে, কোনো দিন 90% মিলবে, সেটা করতে পারি। কিন্তু ব্যাটিংটা তো ব্যাটসম্যানের করতে হবে, ব্যাটিংটা তো একটা স্কিলের ব্যাপার। ওই ব্যাটিংটা করাটাই তো আসলে সবচাইতে মানে আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই যদি স্কিল না থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আমি সবসময় যেটা বিশ্বাস করি টি-20 ক্রিকেটে টপ অর্ডার যারা থাকে তারা রিস্ক নেবে, তাদের রিস্ক নিতে কোনো সমস্যা নেই, তারা অবশ্যই রিস্ক নেবে। যেমন ধরেন পাকিস্তানের সঙ্গে ম্যাচে ইমন পুল করার বল পেয়েছে, পুল করে দিবে, টাইমিং হলে 6 হবে, টাইমিং না হলে আউট হবে, কিন্তু ওই পর্যন্ত ইটস অ্যালাউড। সাইফ হাসান শট খেলবে, কিন্তু হৃদয় যেটা করলেন ওই সময়টাতে ইট ওয়াজ আমার কাছে মনে হয় যে ভেরি মাচ আননেসেসারি। একদিক দিয়ে সাইফ রান পাচ্ছেন, আপনি শাহিন শাহ আফ্রিদির ওই ওভারটা পার করলে এরপরে সাইম আইয়ুব আর আবরার আসতো, যেটা আপনার জন্য কমফোর্ট জোন, আপনার জন্য ইজি খেলা। এই আমি দেখেন সমালোচিত হতেও কিন্তু যোগ্যতা লাগে, হৃদয়ের যোগ্যতা আছে দেখেই আমি সমালোচনাটা করছি। হৃদয় জানেন কিভাবে সিঙ্গেলে স্ট্রাইক রোটেশন করতে হয়। হংকংয়ের সঙ্গে ম্যাচে লিটন এবং হৃদয় মিলে কিন্তু তারা মোটামুটি সিঙ্গেল নিয়ে পাগল করে ফেলেছিলেন। আপনি যদি তারপরে চিন্তা করেন যে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে, সেখানেও কিন্তু হৃদয় সিঙ্গেল নিয়েই খেলেছেন, লাস্টে গিয়ে ফিনিশিংটা দিতে পারেন না, দ্যাটস আ ডিফারেন্ট কেস। আপনি যদি চিন্তা করেন যে এরপরে যে ম্যাচটা শ্রীলঙ্কার সঙ্গে খেলেন, হৃদয় কিন্তু সিঙ্গেল নিয়ে খেলেছেন, পরে গিয়ে ফ্লোরিশ করেছেন। সো তার মানে বিষয়টা কি? তার মানে বিষয়টা হচ্ছে যে হৃদয় তো জানেন কীভাবে সিঙ্গেল নিয়ে খেলতে হয়, তাই না? তারপর যখন ওই টাইমে যখন আপনি দেখছেন যে ব্যাটিং অর্ডার এমনি একটা ব্যাটসম্যান শর্ট, ওই টাইমে যখন ওইটা করছেন ইটস নট ডান। আবারও বলি যে হৃদয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকলে তো সমালোচনাই করতাম না, সমালোচনা তাকে নিয়ে করব যার সেই যোগ্যতার জায়গাটা আছে। আর 4 নম্বর পজিশনে সোহান এবং শেখ মেহেদী হাসান যেভাবে ব্যাটিং করেছেন, ওইটা তো আমার বলবো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে আসলে আমি মিল পাইনি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নুরুল হাসান সোহানকে আমি এইভাবে কখনোই ব্যাটিং করতে দেখিনি, এত স্ট্রাগল করা। এবং দেখেন সাইম আইয়ুব বোলিং করছে, আমি জানি না এটা কী হয়েছে। আর শেখ মেহেদী হাসানের ব্যাপারে আমি যদি বলি, সেটা হচ্ছে যে আমরা দেখি যে প্রায়ই একটা কলাপস করলে পরে শেখ মেহেদী হাসানকে নামিয়ে দেওয়া হয়। হ্যাঁ, একটা কলাপস করলে শেখ মেহেদী হাসানকে 4-এ ব্যাটিং করানো হয়,
কিন্তু তাকে কি আসলে চারে ব্যাটিং করার জন্য প্রিপেয়ার করা হয়? ট্রেনিং সেশনে কি তাকে প্রস্তুত করা হয় চারে ব্যাটিং করার জন্য? এটা আমার একটা কোয়েশ্চেন টিম ম্যানেজমেন্টের কাছে। শেখ মেহেদী হাসান বাংলাদেশের অন্যতম সেরা বোলার। গত 1 বছরে শেখ মেহেদী হাসানই অর্ধেকের বেশি ম্যাচ বাংলাদেশকে বোলিং করে জিতিয়েছেন। কিন্তু এই শেখ মেহেদী হাসানকে আপনি পাবলিকের গালি খাওয়াচ্ছেন। এখন খাওয়াচ্ছেন কেন? তাকে আপনি হুটহাট করে 4 নম্বরে ব্যাটিংয়ে নামিয়ে দিচ্ছেন। এখন আমার প্রশ্নের জায়গা হচ্ছে 4 নম্বরে ব্যাটিং করার জন্য কি তাকে প্র্যাকটিস সেশনে প্রিপেয়ার করা হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় না। সো তাইলে একটা ব্যাটসম্যানকে আপনি 4-5 নম্বরে ব্যাটিং করার জন্য প্রিপেয়ার্ড না করে বড় মঞ্চে আপনি হঠাৎ নামিয়ে দিবেন, এটা আমার কাছে মনে হয় ওই প্লেয়ারটার সঙ্গে ইনজাস্টিস। দিন শেষে দেখেন পাবলিক কিন্তু গালি দিবে শেখ মেহেদীর, আরে ও কী ব্যাটিং করে, ও তো ব্যাটসম্যান না, সে তো হি ইজ দ্য মেইন বোলার। নাসুম আহমেদ যেরকম বোলার শেখ মেহেদীও সেরকম বোলার আমার কাছে অন্তত। আমার কাছে শেখ মেহেদী হাসান অলরাউন্ডার না, আমার কাছে শেখ মেহেদী হাসান হি ইজ এ বোলার, হি ইজ এ প্রমিনেন্ট বোলার, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স। কিন্তু আপনি যখন তাকে অলরাউন্ডার হিসাবে খেলাচ্ছেন, তাইলে আপনার তাকে আরও প্রিপেয়ার্ড করে অলরাউন্ডার হিসাবে খেলানো উচিত। আদারওয়াইজ আপনি অলরাউন্ডার ওই ব্যাটিং অপশনটা আপনি রাখবেন কেন? নট নেসেসারি।